জয়া ও রিমু দুই বান্ধবী ছিল। জয়া ছিল ধনী পরিবারের মেয়ে, আর রিমু ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের। জয়ার বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, কিন্তু জয়ার বাবা যেহেতু বিজনেসের কাজে শহরে থাকতেন, তাই জয়া ওর মায়ের সাথে গ্রামেই থাকতো। জয়া গ্রামের সাধারণ স্কুলেই পড়াশোনা করত, কিন্তু ওর বাবা মায়ের টাকা পয়সার কোনো কমতি ছিল না। অন্যদিকে রিমুর বাবা মায়ের টাকা পয়সার তো অভাব ছিলই, তার সাথে ওদের এত বড় ব্যবসাও ছিল না। মধ্যবিত্ত পরিবারের হওয়ার কারণে রিমুকে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নিতে হতো। রিমু আর জয়ার বন্ধুত্ব এই সব টাকা পয়সার ঊর্ধ্বে ছিল। ওরা দুইজনের অনেক ভালো বন্ধু ছিল। এভাবেই ওরা একসঙ্গে মিলেমিশে পড়াশোনা শেষ করে, আর তারপর দুইজনের বিয়ে একই দিনে ঠিক হয়। জয়ার বিয়ে ঠিক হয় একটা অনেক ধনী পরিবারের ধনী ছেলের সাথে, আর রিমুর বিয়ে ঠিক হয় মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের সাথে। এটা নিয়ে ওদের কোনো আফসোস ছিল না। ওরা যার যার অবস্থানে অনেক খুশি ছিল। তারপর রিমু আর জয়া ওদের বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। জয়া বলে, দেখ রিমু, আমার সঙ্গে তো যাচ্ছিস, তোর যদি কোনো কিছু পছন্দ হয় তুই কিন্তু নিয়ে নিবি, কেমন? আমাকে কিন্তু বলতে আবার লজ্জা পাস না। আরে না না, কি বলছিস জয়া, তোকে আবার বলতে লজ্জা কিসের? কিন্তু আসলে আমার অন্য কিছু পছন্দ হয় না। তুই তোর জন্য শপিং কর না, আমি তো তোকে শপিং করে দিতে এসেছি। আমি তোর জন্য বেস্ট বেস্ট সবকিছু চুজ করে দেব, ঠিক আছে? হ্যাঁ, তুই তো আমার বেস্ট বান্ধবী। চল চল, শোন, আমি না আমার বিয়ের জন্য একটা লেহেঙ্গা দেখেছিলাম অনলাইনে, চল ওটা আগে দেখি, অনেক সুন্দর। তারপর জয়া ও রিমু সেই শপিং মলে যায় আর দেখে সেখানে খুব সুন্দর একটা সোনার লেহেঙ্গা চকচক করছে। জয়া এটা দেখে বলে, এই দেখ, এটাই তো আমি পছন্দ করেছিলাম অনলাইনে। এই সোনার লেহেঙ্গাটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। শোন, আমি কিন্তু আমার বিয়েতে এটাই পরবো। তুইও কিছু একটা পছন্দ করে নে না, বিয়েতে কি পরবি তুই? আরে, এটা তো অনেক দামি। এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। তুই এত টাকার লেহেঙ্গা পরে কি করবি? একটা সাধারণ লেহেঙ্গা হলেই তো হচ্ছে। আরে, আমার বাবার কি টাকার অভাব আছে? আমার বাবা অনেক টাকা আয় করে, এটা তো আমার বাবার টাকার কাছে কিছুই না। শোন না, তুই তোর জন্য কিছু পছন্দ কর। না রে, আমার পরিবার তো মধ্যবিত্ত, তুই জানিসই। আমি পুরনো কোনো একটা লেহেঙ্গা পরে বিয়ে করে নেব, এসব নিয়ে আমার এত চিন্তা নেই। দুই বান্ধবী এভাবেই কথা বলতে বলতে সেখান থেকে শপিং শেষ করে চলে এলো। যখন শপিং শেষ করে রিমু বাসায় এলো, ওর মাকে ওর মনের কথা খুলে বলল, মা, জয়া তো অনেক সুন্দর একটা সোনার লেহেঙ্গা পরবে ওর বিয়েতে, কিন্তু আমি কি পরবো? আমাদের যে অবস্থা, আমি তো তোমাকে বলতেও পারছি না। মা, আমাকে কি একটা বিয়ের জন্য নতুন লেহেঙ্গা বানিয়ে দেবে? ওদের অবস্থা এমন ছিল যে বিয়ের সব খরচপত্র জোগাড় করতে ওদের হিমশিম খেতে হচ্ছিল, তাই দামি কোনো লেহেঙ্গা এফোর্ড করা ওদের পক্ষে সম্ভব ছিল না। তখনই জয়া বলল, আরে তুই আন্টিকে বলছিস কেন? আন্টির পক্ষে তো সম্ভব হবে না। শোন, আমি না হয় আমার বাবাকে বলে তোর জন্য একটা লেহেঙ্গার ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমি চাই আমার বিয়েতে আমার বাবা মার থেকেই নেব, তোদের থেকে নিলে সেটা ভালো দেখায় না। ঠিক আছে, তোকে আমি বললাম, তোর যা ইচ্ছে তাই কর। জয়া ওর বাসায় চলে গেল। এদিকে রিমুর মা সারা রাত চিন্তা করে ভেবে পেল না কিভাবে তার মেয়েকে বিয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দেবে। রাতের বেলা চাঁদের আলোতে হঠাৎ তার চোখ গেল তার উঠোনের ঘাসগুলোর দিকে, যেগুলো একদম চকচক করছিল। তাই সে ভাবলো যে করেই হোক এই ঘাস দিয়ে সে তার মেয়ের বিয়ের লেহেঙ্গা তৈরি করবে। তাই সে 3 দিনের মধ্যে সেই ঘাসগুলো দিয়ে খুব সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করলো। আসলে তখন সেই ঘাসগুলোর উপরে একটা পরী জাদু করে গিয়েছিল, যেন সেই ঘাসগুলো চকচক করে। আর সেই জাদুর ঘাসগুলো দিয়েই রিমুর মা তার মেয়ের জন্য বিয়ের লেহেঙ্গা তৈরি করে। বিয়ের দিন সেখানে জয়া সোনার লেহেঙ্গা পরে আসে, অন্যদিকে রিমু পরে আসে ওর মায়ের বানানো ঘাসের লেহেঙ্গা, যেটা দেখতে যেন হীরার মতো চকচক করছিল। সবাই ওর বানানো সেই ঘাসের লেহেঙ্গাটাই পছন্দ করে। এমনকি সেই বিয়েতে যারা এসেছিল সবাই সেই লেহেঙ্গা এত পছন্দ করে যে রিমুর মায়ের কাছে অনেক অনেক লেহেঙ্গার অর্ডার চলে আসে। আর রিমুর মা একের পর এক সেই জাদুর ঘাস থেকে লেহেঙ্গা বানাতে শুরু করে। যেহেতু সেগুলো জাদুর ঘাস ছিল, সেগুলো না নষ্ট হতো না শেষ হতো। এভাবেই এক রাতের মধ্যে রিমুদের পরিবারের ভাগ্য বদলে যায়, আর রিমু আর ওর পরিবার অনেক সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে।
বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। এক গ্রামে ঐশী ও তুষি নামের দুই বোন বাস করত। ঐশী ও তুষি ছিল খুবই দুরন্ত, সারাদিন শুধু দুষ্টুমি করেই বেড়াতো। একদিন ওরা ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায়, আর জঙ্গলে ছিল এক ডাইনি বুড়ির বাড়ি। ওরা একটুও ভয় না পেয়ে ডাইনি বুড়ির বাড়িতে প্রবেশ করলো। ভেতরে গিয়ে ওরা যা দেখে, ওদের চোখ তো ছানা বড়া। অনেক বড় বড় ফুলের গাছ, ফলের গাছে ভরপুর ছিল। দেখ দেখ, জঙ্গলে এত সুন্দর একটা বাড়ি, আর সবাই বলে ডাইনির বাড়িতে না যেতে, অথচ এখানে কত সুন্দর সুন্দর ফুল, কত বড় বড় ফল আছে। এই আপেলটা তো মনে হচ্ছে আমরা 2 দিনেও খেয়ে শেষ করতে পারবো না। চল চল, আমরা এই আপেলটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ চল, ডাইনি বুড়িকে আশেপাশে দেখতে পাচ্ছি না। ডাইনি বুড়ি এলে আবার আমাদের বকতে পারে। শুনেছি ডাইনি বুড়ি নাকি যাকে পায় তাকে খেয়ে ফেলে, আবার পাথর বানিয়ে রেখে দেয়। চল চল, এই আপেলটাই নিয়ে যাই আজকে, অন্যদিন এসে অন্য কিছু নিয়ে যাবো। ওরা আপেলটা ছিঁড়তে যায়, তখনই ঘর থেকে কাশির আওয়াজ শুনতে পায়। কে রে, আমার বাগানে কে? ওই তো রে, ডাইনি বুড়ি জেগে গেছে মনে হচ্ছে, আমাদের এখনই পালাতে হবে। একটু অসুস্থ হয়েছি বলে আমার বাগান থেকে চুরি করতে এসেছিস? দাঁড়া, এখনই পাথর বানিয়ে রেখে দেব। ডাইনি বুড়ি আমাদের পাথর বানিয়ে রেখে দেবে। চল বোন, পালাই পালাই। না বোন, উনি তো কাশছেন অনেক, উনি মনে হচ্ছেন খুব অসুস্থ। ডাইনি বুড়ি হলেও তো উনি একা থাকেন, ওনার তো ছেলে মেয়ে নেই। আমরা অসুস্থ হলে বাবা মা আমাদের সেবা যত্ন করেন, কিন্তু উনি অসুস্থ হলে ওনাকে তো কেউ দেখবেন না। উনি তো অনেক কষ্ট পাচ্ছেন। চল না, ওনার জন্য আমরা একটু কিছু করি, যেন উনি সুস্থ হতে পারেন। তোর কি মাথা খারাপ? ডাইনি বুড়িকে তুই সুস্থ করতে চাইছিস? উনি তো আমাদের পাথর বানিয়ে রেখে দেবেন। আরে না, জানিস না, ভালো কাজ করলে কখনো কারোর সঙ্গে খারাপ হয় না। চল আমার সঙ্গে। তারপর ঐশী আর তুষি মিলে ডাইনি বুড়ির ঘরে প্রবেশ করে। দেখে ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে, খাবার দাবার কিচ্ছু নেই, এক ফোঁটা পানিও নেই। ও বুড়িমা, তোমার দেখছি অনেক ঠান্ডা লেগেছে, তার উপর ঘরে কোনো খাবার নেই। আমরা যে তোমার বাগান থেকে আপেলটা তুলেছি, এটা কেটে দেব, এটা একটু খাবে? কে রে তোরা? সবাই আমায় দেখে ভয় পায়, পালিয়ে যায়, আর আমার ক্ষতি করতে চায়। তোরা আমার সেবা করতে এসেছিস? তো কি হয়েছে? তুমি তো বুড়িমা, তোমার মতো আমাদের একটা নানি কিংবা দাদিও থাকতে পারতো। তোমার তো অনেক কাশি হয়েছে, ঘরে কি আদা আছে? একটু আদার রস করে দিলে কাশি ভালো হয়ে যাবে, তোমার উঠতে হবে না। তারপর ঐশী আর তুষি ঘর থেকে আদা বের করে আদার রস বানিয়ে সেই ডাইনি বুড়িকে খাইয়ে দিল। বাহ, এখন একটু আরাম লাগছে। তোরা দেখছি বড্ড ভালো মেয়ে, আমার কাছে এসে সবাই আমার ক্ষতি করতে চায়। তাই তো আমি সবাইকে বলি যে আমি ডাইনি বুড়ি, যাকে ইচ্ছা তাকে পাথর বানিয়ে দিতে পারি। তাই এদিকে কেউ এসে আমার বিরক্ত করে না। অসুখে তো বিছানায় পড়েই গেছিলাম, ভেবেছিলাম এখানেই মরতে হবে, কিন্তু তোরা দুটিতে এসে আমার বড্ড উপকার করলি। তাই আমি তোদেরকে আমার জাদু দিয়ে কিছু উপহার দেব। এই বলে ডাইনি বুড়ি কিছু জাদু মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে ঐশীর মাথায় সোনার চুল আর তুষির মাথায় রূপার চুল হয়ে গেল। এই চুল কখনো শেষ হবে না। আমি জাদু মন্ত্র ঠিক জানি, তবে এটা দিয়ে কারো কোনো ক্ষতি করি না। এই সোনার চুল আর রূপার চুল বিক্রি করে তোদের বাবা মা অনেক ধনী হতে পারবে। ও বুড়িমা, এগুলোর তো কোনো দরকার ছিল না। তুমি কত ভালো, তুমি চিন্তা করো না। আমি বাবা মার সঙ্গে কথা বলে তোমাকে আমাদের বাড়িতেও নিয়ে যাব, আর সবাইকে এটা বুঝিয়ে বলবো যে তুমি কারো কোনো ক্ষতি করো না। তবে এই বড় আপেলটাকে নিয়ে যাব। সে আর বলতে, তোরা এখন থেকে আমার 2 নাতনি, যখন ইচ্ছা আসবি আর বড় বড় মজাদার ফল নিয়ে যাবি।
এরপর ওদের জীবনে আর কোনো দুঃখ রইল না। ওরা সোনা রূপার চুল বিক্রি করে ধনী তো হলোই, ডাইনি বুড়িকে ওদের সঙ্গে নিয়ে রাখলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এক গ্রামে লিপিকা নামের একটা গরিব মেয়ে বাস করত। লিপিকার বাবা মা মানুষের জমিতে কাজ করে সংসার চালাতো। কিন্তু একদিন লিপিকার বাবা যখন জমিতে ট্রাক্টর চালাচ্ছিল তখনই তার পাটা কাটা পড়ে যায়। আর এমন বিপদে তাড়াতাড়ি করে লিপিকার বাবাকে আশেপাশের মানুষজন হাসপাতালে ভর্তি করে। ডাক্তার লিপিকার বাবাকে দেখে বলে, আপনারা নিয়ে এসেছেন তো রোগীকে, কিন্তু ওনার পা তো কাটা পড়েছে, তাই উনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন। উনি আর কোনো কাজ করতে পারবেন না। এখন যদি উনি ঠিক মতো বিশ্রাম না করেন আর ওষুধপত্র না খান, আর আমরা যদি ওনার পায়ের ঠিক মতো চিকিৎসা না করি, ওনার পুরো শরীরে পচন ধরে যেতে পারে। তাই এটার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা টাকা জমা করে দিন। আপনি এসব কি বলছেন? আমার স্বামীর একে তো পা কাটা গেল, তার উপর 1 লক্ষ টাকা। আমাদের দেখে কি আপনি বুঝতে পারছেন না যে আমরা সাধারণ মানুষজন? আমরা যে গরিব চাষাভূষার কাছে কি 1 লক্ষ টাকা থাকে? দেখুন, আমি বুঝতে পারছি, ঠিক আছে, সরকারি ফান্ডিং এর ব্যবস্থা করে আপনাদের 50% ডিসকাউন্টের ব্যবস্থা করছি, কিন্তু আপনাদেরকে কম করে হলেও 50,000 টাকার ব্যবস্থা করতেই হবে, নয়তো আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ রে লিপিকা মা, তুই বল না, তোর বাবার চিকিৎসা কিভাবে করাবো? আমাদেরকে এত টাকা কে দেবে? মা, আমরা জমিদার চাচার কাছে যেয়ে দেখতে পারি তো, চলো জমিদার চাচার কাছে যাই। লিপিকা আর ওর মা গ্রামের জমিদারের কাছে যায়। জমিদার চাচা, আমাদেরকে 50,000 টাকা ধার দিন না, বিনিময়ে আপনি আমাদের বাড়ি বন্ধক রাখুন, যা করুন, কিন্তু টাকাগুলো আমাদের খুব লাগবে। বাবার যে অপারেশন করাতে হবে, তাই এই টাকার খুব দরকার। ও আচ্ছা আচ্ছা, 50,000 টাকার দরকার। ঠিক আছে, বাড়ির দলিলপত্র নিয়ে আয়, টাকা দিয়ে দেব। জমিদারের মনে ছিল কুমতলব। জমিদার এই টাকার বিনিময়ে ওদের বাড়ি ভিটাটা দখল করতে চাইছিল। ওরা সেই ফাঁদে পা দিল। লিপিকা সেই টাকা এনে ওর বাবার চিকিৎসা করালো। কিন্তু বাবা বাড়িতে আসার 1 সপ্তাহ পরে জমিদার তার দলবল নিয়ে এসে ওদেরকে বাড়ি ছাড়া করে গ্রাম থেকেই তাড়িয়ে দিল। মা, দেখেছো, জমিদার ইচ্ছে করে আমাদের তখন টাকা দিয়েছিল, যেন ওই 50,000 টাকার বিনিময়ে সে আমাদের বাড়ি ভিটাটা দখল করতে পারে। কেন যে এই সকল ধনী মানুষদের লোভ শেষ হয় না বলতে পারি না। মা, তুমি এখানে বসো, আমি একটু সামনে থেকে হেঁটে আসি। আমি তো শুনেছিলাম ওই সামনে নাকি শহরের রাস্তা। যদি আমি আজকে সকাল সকাল শহরের জন্য বেরিয়ে পড়ি, তাহলে তো সন্ধ্যের মধ্যে কোনো না কোনো কাজের ব্যবস্থা করতেই পারবো। আমি বরং শহরের পথেই রওনা হই। যাবি মা শহরে? ঠিক আছে, এই 3টা রুটি নিয়ে যা, তোর যদি পথে ক্ষুধা লাগে খেয়ে নিস। লিপিকা ওর মায়ের দেওয়া 3 রুটি নিয়ে শহরের পথে রওনা হয়। ওর মা আর বাবা একটা গাছের নিচেই অবস্থান করে। ওদের থাকার মতো কোনো জায়গাই ছিল না। এদিকে লিপিকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা কুয়ার পাশে বসে ওর একটা রুটি গুনতে থাকে। 1, 2, 3, 3টা আছে। প্রথমটা আমি না হয় এটাই খাই, এটা একটু বড় আছে। ওই কুয়ার ভিতরে ছিল 3টা ডাইনি। ডাইনিরা মনে করে লিপিকা হয়তো ওদেরকে খাওয়ার কথা বলছে, তাই তখন 3 ডাইনি ওপরে উঠে আসে আর ভয়ে ভয়ে বলে, আমাদের খাবেন না, আমরা এখানে লুকিয়ে আছি, আপনি যা বলবেন তাই করতে রাজি আছি, দয়া করে আমাদের খাবেন না, আমাদের ভয়ে মানুষ ততষ্ট থাকে, আর আপনি এত শক্তিশালী, আমাদেরকে না দেখেই খাওয়ার কথা বলছেন। লিপিকা বুঝতে পারে যে ও রুটি খাওয়ার কথা বললেও এই ডাইনিগুলো ভেবেছে ও তাদেরকে খাওয়ার কথা বলছে, আর লিপিকা এই সুযোগটাই কাজে লাগায়। লিপিকা সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, তোমাদের খাবো না, যদি তোমরা আমাকে সাহায্য করো। আমার বাবা অনেক অসুস্থ, তার বিনিময়ে আমরা বাড়ি বন্ধক দিয়ে জমিদারের থেকে 50,000 টাকা নিয়েছিলাম। জমিদার আমাদের বাড়িও দখল করেছে। তোমরা কি আমাদের বাড়ি উদ্ধার করে দেবে? কেন দেব না, আপনি আমাদের মালকিন, অবশ্যই দেব। আজকের মধ্যেই জমিদার আপনাদের বাড়ি আপনাদের বুঝিয়ে দেবে। তারপর ডাইনি 3 জন এলো লিপিকার সঙ্গে জমিদার বাড়িতে। জমিদার তো 3 ডাইনিকে দেখে ভয়ে ততস্থ। সঙ্গে সঙ্গে লিপিকাদের বাড়ির দলিল ফেরত দিল। আর তারপর 3 ডাইনি বলল,
এই নিন, এখানে 2টা জাদুর সোনা আর রূপার লিপস্টিক আছে। এই সোনার লিপস্টিক আপনাকে অনেক অনেক টাকা দেবে, আর এই রূপার লিপস্টিক আপনাকে যত খাবার প্রয়োজন তাই দেবে। আপনি আমাদেরকে মুক্ত করে দিন মালকিন। তারপর লিপিকা ওই 3 ডাইনিকে মুক্ত করে দিল, আর সেই জাদুর সোনা রূপার লিপস্টিকের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।